ভালো বাবা, ভালো বাবা, আমাকে রক্তিমবাবুর পাশে থাকতেই হবে। আমি কিছুতেই হাল ছাড়বো না, কিছুতেই হার মানবো না। তোমার একটা কথা বোঝার চেষ্টা কর, তুই যে মানুষটাকে নিয়ে ভাবছিস সে তো তোকে চিনতেই পারছে না। তুই তার সঙ্গে কিভাবে থাকবি ডালি? ডালি, রক্তিমের জীবনে তো তোর অস্তিত্বই মুছে গেছে। এই পরিস্থিতি তুই ঠিক করবি কি করে? আমার উপর ভরসা রাখো, আমি ঠিক পারবো। না ডালি, এতদিন পর্যন্ত তুই ওই পরিবারের জন্য সব করেছিস, নিজের ভালো মন্দ কিচ্ছু নিয়ে ভাবিসনি, কিন্তু আর না, এবার তোকে নিজের কথা ভাবতে হবে। মা চল, বাড়ি চল। না ভালো বাবা, না, আমি কিছুতেই বাড়ি ফিরে যাব না। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব রক্তিমবাবুকে সুস্থ করে তুলতে হবে, ওনার স্মৃতি ফেরাতে হবে। আর তার জন্য দেব বর্মন বাড়িতে যাওয়াটা সত্যিই খুব দরকার আমার। আমার কেন জানি না মনে হচ্ছে তুই আমাদের থেকে কিছু আড়াল করছিস ডালি। ডালি সত্যিটা বল ডালি, ঋতুজা ঠিক কি করেছে বল না। মা ঋতুজাদি সবকিছু আমার থেকে কেড়ে নিতে চেয়েছিল। আমার হাজবেন্ডের নাম সৌম্য দাশগুপ্ত, কিন্তু বিয়ের পর সৌম্য আমার উপর প্রচন্ড টর্চার করতে থাকে। তো ঋতুজা কোনোদিন মানতে চাইনি বলে আমি আজ অবধি ইস্যুকে বলতে পারিনি যে ও আমার সন্তান। ঋতুজাদির কথায় বিশ্বাস করে রক্তিমবাবু আর ঋতুজাদির মাঝ থেকে সরে যেতে চেয়েছিলাম, কিন্তু আর না। এখন আমার কাছে প্রমাণ আছে, আমি জানি যে ইস্যু রক্তিমবাবুর সন্তান নয়, ঋতুজাদি আর সৌম্যবাবুর সন্তান। আর তাই ভালো বাবু, আমি ঋতুজাদির হাতে কিছুতেই রক্তিমবাবুকে ছেড়ে দিতে পারবো না। আমাকে ওই বাড়ি ফিরে যেতেই হবে। কিন্তু মা একটা কথা তুই বোঝার চেষ্টা কর, তোর উপর তো বারবার আঘাত আসছে, তোকে কিডন্যাপ করার প্ল্যান করা হচ্ছে। এই সব কিছুর পেছনে ঋতুজা আছে জামাইবাবু। ওই লোক লাগিয়ে ডালিকে খুন করার চেষ্টা করেছে। এতদিন তো আমার এই ভালো মানুষটাই আমার সবচেয়ে বড় দুর্বলতা ছিল, কিন্তু আর না। এবার আমার অধিকার ছিনিয়ে নিতে আমাকে লড়তেই হবে। ইস্যু, ইস্যু, পাপাই, পাপাই, ওয়েলকাম ব্যাক পাপাই। আমি তোমাকে খুব মিস করেছি। আচ্ছা তুমি চলো, বসবে, চলো এসো। আন্টি, আন্টি, আন্টি আসুন। থাক থাক বাবা, থাক 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 থাক, দীর্ঘজীবী হও, সুস্থ থাকো, ভালো থাকো। মা, তোমরা আমার পাশে থাকলে আমার কিচ্ছু আর দরকার নেই, সব ঠিক থাকবে। মা, বনিকে দেখতে পাচ্ছি না, বনি কোথায়? ও মালবিকাকে খুঁজছো তুমি? মালবিকা তো হাসপাতালে ভর্তি। সে কি, বনি যে হসপিটালে ভর্তি আছে সেটা তো তোমরা আমাকে কেউ জানাওনি। তেমন কিছু হয়নি, কোমরে একটুখানি ব্যথা পেয়েছে। জানো তো, তুমি যে হসপিটালে ভর্তি ছিলে, মালবিকা ওই হসপিটালেই ভর্তি ছিল। ঠিক আছে, ডাক্তার বলেছে 2-1 দিনের মধ্যেই ছেড়ে দেবে। ধরো তোমাকে মালবিকার সাথে কথা বলে দিচ্ছে, একদিন দাঁড়াও। মালবিকা, হ্যাঁ কেমন আছো? শরীর কেমন আছে? হ্যাঁ ঠিক। এই রক্তিম কথা বলবো, একটু কথা বল। হ্যাঁ। কিরে বনি, তোর যে শরীর খারাপ, তুই হসপিটালে ভর্তি আছিস, সেটা একবারও তুই বা বাড়ির কেউ আমাকে জানানোর প্রয়োজন বোধ করলি না? আমাকে নিয়ে একদম চিন্তা করিস না দাদা, আমি একদম ঠিক আছি। তোর এত শরীর খারাপ ছিল, তার মধ্যে আর তোকে আমি টেনশন দিতে চাইনি। তুই চিন্তা করিস না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। হ্যাঁ আসবি তো, 100 বার আসবি। তুই তো ভালো করে জানিস বনি, তোকে ছাড়া আমি চোখে একেবারে অন্ধকার দেখি। অফিস হোক বা বাড়ি, তুই আমার পাশে না থাকলে আমার একেবারে অসহায় লাগে রে। জানি দাদা, আর সেই জন্য আমি ডক্টরকে বলে খুব তাড়াতাড়ি বাড়ি আসার ব্যবস্থা করব। কেমন? রাখি এবার, টেক কেয়ার। বাই। তো স্মৃতি হারানোর সব থেকে বড় ফায়দাটা আমারই হয়েছে দাদা। এবার তুই আবার ঠিক আগের মতো আমার হাতের মুঠোই থাকবি, আর আমি তোকে যেমন খুশি তেমন আমার হাতের ইশারায় নাচাবো। ওয়েলকাম ব্যাক রিকু।
তুমি এতদিন ছিলে না বলে বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগছিল রিকু। কিছু মনে করো না, মানে তোমাদের চিনতে পারলাম না তো। তোমরা কে? ওরা আমাদের ছেলে মেয়ে, অমৃতা আর অরিত্র। এবার চিনতে পেরেছ? মনে পড়ছে? আরে বাবা, কত বড় হয়ে গেছে ওরা। হ্যাঁ, সেই ছোট্ট দেখেছিলাম ওদেরকে, বড় হয়ে গেছে। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। মুনিয়া, আমার নাম চাঁদনি, আমার মাসির মেয়ে। এবার চিনতে পারছো? মুনিয়া, চাঁদনি, একটু একটু মনে পড়ছে, ওটা মনে পড়ছে না। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অত অত মাথায় চাপ দিয়ে ভাবতে হবে না এক্ষুনি, ধীরে ধীরে সবটাই মনে পড়ে যাবে। তুমি বরং এখন একটু ওপরে যাও, একটু বিশ্রাম নিয়ে নাও। হ্যাঁ রিকু, চলো তুমি একটু ওপরে গিয়ে বিশ্রাম নেবে, চলো এসো। এদিকে তো রক্তিমের কিচ্ছু মনে পড়ছে না। কি করে ওকে আগের সবকিছু মনে করাবো বুঝতে পারছি না। ডালি রক্তিমের কাছে ফিরতে পারছে না। হে ঈশ্বর, মেয়েটা এখন কি অবস্থায় আছে কে জানে। ডালি যাতে এই বাড়িতে আসতে পারে তার একটা ব্যবস্থা করতে হবে। এই রূপে না হলে ছদ্মবেশে অন্তত যদি এই বাড়িতে আসার একটা সুযোগ করে দেওয়া যায় সৌমেন বাবু, তাহলে ও রক্তিমের কাছে থাকতে পারবে। আমি জানি সৌমেন বাবু, আপনি কিছু একটা উপায় ঠিক পার করতে পারবেন। আপনি কোনো চিন্তা করবেন না অনিকেত বাবু, আমি আপনাকে কথা দিচ্ছি যে ডালিকে আমি এই বাড়িতে ফিরিয়ে আনবই। আপনি আমাকে শুধু একদিন সময় দিন, একদিনের মধ্যে ভাবনা চিন্তা করে কিছু একটা উপায় আমি বের করবই। কিন্তু সৌমেনদা, ওদের ওই জিনিসগুলোর কি হবে? কি হলো আড্ডি, তুমি থমকে গেলে কেন? আচ্ছা, আমার ঘরটা এইভাবে সাজানো কেন? আমি তো তুমি তো ঘরটা এভাবে সাজিয়েছো আড্ডি। হ্যাঁ, ঘরটা তো এরকমই ছিল। আর ওই যে দেখো, দাঁড়াও, এই দেখো, এই ছবিটা তুমি, তোমার মেয়ে আর আমি। এটা তোমার ফেভারিট ছবি তো আন্টি, মনে পড়েছে? আমার তো কিছু মনে পড়ছে না, সবকিছু এরকম ঝাপসা লাগছে কেন? নিজের ঘরটা অন্তত তো চিনতে পারার কথা। রক্তিমের জন্য এইভাবে একটা মিথ্যে বাস্তব তৈরি করাটা ঠিক হচ্ছে না ঋতুজা। দাঁড়া সই, দাঁড়া। আমি বলতে চাইছি যে রক্তিমকে সুস্থ করার জন্য ওকে ধীরে ধীরে সত্যি কথাটা জানানো দরকার আমাদের। না 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 সই না, আমার ছেলের কাছে, আমার ছেলের প্রাণ আমার কাছে সব থেকে আগে। হ্যাঁ দেখো, ওকে সুস্থ করার জন্য যা করার তাই করতে হবে। তুমি মিথ্যে বলতে হয়, আমি মিথ্যে বলবো, বারবার বলবো। এসো পাপাই।
দেখুন আমি 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 বুঝতে পারছি আপনাদের হয়তো এই পুরো বিষয়টা ভালো লাগছে না, কিন্তু আমার আর কিচ্ছু করার ছিল না, কোনো সত্যি কোনো উপায় নেই। সেই জন্যই পুরো ঘরটা আমি পাল্টে ফেলেছি। আমি বুঝতে পারছি, আমার পূর্ণ সমর্থন আছে। শোন, আমার কথাটা শোন। দেখো বলছি আমরা নিচে যাচ্ছি, বুঝলে? তুমি বিশ্রাম নাও, আর কোনো যদি প্রয়োজন পড়ে আমাদের ডেকো। চল। তুমি চাইলে কি বিশ্রাম নিতে পারো। আমি আছি তোমার সঙ্গে। আজ থেকে তোমায় আমি এক মুহূর্তের জন্য চোখের আড়াল করবো না রক্তিম। আর ধীরে ধীরে এই মিথ্যেগুলোকেই তোমার জীবনের ধ্রুব সত্য করে তুলব। ঋতুজা দিদি তো হাসপাতাল থেকেই ফোন করে বলেছিল এই ঘরের সবকিছু পাল্টে দিতে। বৌদি ভাইয়ের শাড়ি, বই, ওদের বিয়ের ছবি সবকিছু। ঋতুজা বললো আর আমার মা মেনে নিল, কিছু বললো না মা। মানা ছাড়া আর কোনো উপায় ছিল না রে সোমু। কারণ রক্তিম এখন ঋতুজাকে নিজের স্ত্রী ভাবছে। এখন এইরকম একটা অবস্থায় আমাদের কি করা উচিত? তার মানে কি ঋতুজা ডালির জায়গা নিতে চাইছে? ঋতুজা কি রক্তিমের ঘরেই থাকবে? হ্যাঁ, থাকবে। এটা তুমি কি বলছো দিদুন? এটা কি করে সম্ভব? কেন সম্ভব না? রক্তিম আর ডালি স্বামী স্ত্রী হয়েও তো স্বামী স্ত্রী ছিল না। তা ওরা যদি একসঙ্গে থাকতে পারে, এক্ষেত্রে সমস্যা কোথায়? আর রক্তিমের যা খারাপ হয়েছে সব তো এই ডালির জন্য। আজকে ডালি যদি আমার ছেলেকে এতটুকু সুযোগ দিত, তাহলে সব কিছুই হতো না। আমি তো সবসময় আপনাকে নিজের বন্ধু বলে নিজের আমি আপনাকে কথা আমি সারা জীবন আপনাকে কোনোদিনও ছিল। কি হয়েছে? কি হয়েছে তোমার? কেন কিছু মনে পড়ছে না? সবটা কেন অচেনা লাগছে? স্বপ্ন না, আমার মনে হচ্ছে কেন জানি না বদলে গেছে সবকিছু। কেন চিনতে পারছি না। এই ঘর, এই ফার্নিচার গুলো কিছু চিনতে পারছি না আমি। কেন এরকম হচ্ছে? কেন পুরোটা অচেনা লাগছে? কিছু বদলে যায়নি, আমি তোমাকে বলছি। সময় দাও, দেখবে সবটা মনে পড়ে গেছে তোমার। সময় দাও আমি দেখে। একটু রেস্ট নাও, ভালো লাগবে। আন্টি মনে পড়বে, তুমি একটু রেস্ট নাও, মনে পড়ে যাবে। তুমি একটু কিছু মনে পড়ছে না। কিছু মনে পড়ছে না। আমি আছি তো আন্টি, তুমি এত চিন্তা করছো কেন? আর আজকে একজন নার্স আসবে আন্টি, দেখবে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছো। একটু রেস্ট নাও না আন্টি, ভালো লাগবে তো। দেখুন, আমার আর রক্তিমের বিয়েটা হয়নি, এটা ঠিক, কিন্তু একটা সম্পর্ক তো ছিল, সেটা তো অস্বীকার করতে পারবেন না আপনারা। আর রক্তিম তো আমাকেই বিয়ে করতে যাচ্ছিল। ও তো আমাকে আর ইস্যুকে নিয়ে একটা সুখে শান্তিতে সংসার করতে চেয়েছিল। ডালিকে একদিন ভুলেই যেত। এই পরিস্থিতি আমাদের সেই জায়গায় এনেই দাঁড় করিয়েছে। আমার মনে হয় আমাদের সকলের ডালিকে ভুলে যাওয়া উচিত। ডালির কোনো চিহ্ন এই পরিবারে থাকবে না। ঋতুজা, রক্তিমের স্মৃতিশক্তি চলে যাওয়ার পর তোমার চোখে মুখে এই যে আনন্দটা আমি দেখতে পাচ্ছি না, সেটা জাস্ট আমি সহ্য করতে পারছি না, বিশ্বাস করো। আর একটা কথা, তোমার কথায় ডালির চিহ্ন, ডালির অস্তিত্ব কোনোটাই আমরা মুছে ফেলতে পারবো না, তোমাকেও মুছতে দেবো। এগুলো তো কনসার্ন নয় আমাদের। তাই রক্তিমকে কিভাবে টেক কেয়ার করা যায়, কিভাবে ওকে সুস্থ করে তোলা যায়, এটাই তোমার মুখ্য কনসার্ন হওয়া উচিত, তাই নয় কি?
তাই নয় কি? নিশ্চয়ই তাই শোভনদা। রক্তিমকে সুস্থ করে তোলার জন্য আমি আমার জান প্রাণ দিয়ে দেব, আই প্রমিস। নিজে লাগিনি মরণটা। রক্তিমের যত্নআত্তা নিয়ে আপনাদের ভাবতে হবে না, আমি তো আছি। আমি একটা নার্সিং সেন্টারে কল করেছিলাম, ওরা বললো আজকেই নার্স পাঠাবে, আর তারপর আমি তো রক্তিমের সঙ্গে সঙ্গেই থাকবো। রক্তিমকে তো কবজা করেই ফেলেছি, এইবার ধীরে ধীরে সবটা নিজের হাতের মুঠোয় করব আমি। ডালির নামটাই এই দেববর্মন পরিবার থেকে মুছে দেব। আসতে পারি? এসে গেছে। এই তো বলছি, তোমাকে নিশ্চয়ই নার্সিং সেন্টার থেকে পাঠিয়েছে। নার্সিং সেন্টার থেকে পাঠিয়েছে তো তোমাকে? এসো এসো ভেতরে এসো, এসো ভেতরে এসো। নার্সিং সেন্টার থেকে। হ্যাঁ আসুন আসুন, একদম ঠিক সময় এসেছেন। আপনার কথাই হচ্ছিল। এত চেনা চেনা লাগছে কেন তোমাকে? আসলে আমি না আগে হসপিটালে চাকরি করতাম, তারপর কাজটা ছেড়ে দিই। হয়তো সেখানেই দেখেছেন। হসপিটালে চাকরি ছেড়ে দিয়েছো কেন? না না, চাকরি ছেড়ে দিয়ে তো ভালোই হয়েছে। মানে আমি বলতে চাইছি যে হাসপাতালে যখন চাকরি করতো তখন অভিজ্ঞতা নিশ্চয়ই বেশি, আর অভিজ্ঞতা সম্পন্ন নার্স হলে তো বাড়ির লোকেরও সুবিধে আর পেশেন্টেরও সুবিধে। কি নাম তোমার? আমার নাম জয়িতা। কিন্তু নার্সিং সেন্টার থেকে তো বললো পূজা নামের কাউকে পাঠাচ্ছে। আসলে পূজা না ভীষণ অসুস্থ, তাই ওর জায়গায় আমি এলাম। এটা কি করে সম্ভব? আমাকে না জানিয়ে হুট করে পাল্টে দিল। কল করে দেখি তো একটা। এই দেখো ঋতুজা, আবার ফোন টোন করার কি দরকার দেখি নার্সিং হোমে? আমাদের আগে নার্সের দরকার ছিল, নার্স পাঠিয়ে দিয়েছে, ঝামেলা মিটে গেছে। তোমার আমার নাম জানার দরকারটা কি বলো তো? কি হ্যাঁ, রক্তিমের খেয়াল রাখতে পারলেই হলো। কে আপনি? এভাবে হাত ধরে টানছেন কেন? আই এম সো সরি। দেখুন, আমি জানি আপনাকে রক্তিম দেববর্মনের সেবা করার জন্য অপয়েন্ট করা হয়েছে, তাই তো? হ্যাঁ, কিন্তু আপনি? আমি আপনার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, আমাকে প্লিজ আপনার জায়গায় যেতে দিন। মানে? দেখুন, রক্তিম দেববর্মনের সেবা করাটা আমার সত্যিই খুব জরুরি। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি ওখান থেকে যা টাকা পাবো সোজা আপনার হাতে তুলে দেবো। আমাকে প্লিজ না করবেন না। আসলে উনি আমার স্বামী, এই মুহূর্তে পরিস্থিতির চাপে আমার ওনার কাছে যাওয়ার উপায় নেই, তাই আমি হাত জোড় করে আপনার কাছে রিকোয়েস্ট করছি, আমাকে প্লিজ না করবেন, আমাকে সাহায্য করুন। বেশ, কিন্তু নার্সিং সেন্টারের কেউ যেন কিছু এটা জানতে না পারে। না না না, কেউ জানতে পারবে না, আমি কথা দিচ্ছি, কেউ জানতে পারবে না। ঠিক আছে। বাড়ি কোথায় তোমার? আমার বাড়ি ওই শ্যামনগরে। শ্যামনগরে? এত দূর থেকে তুমি রোজ কি করে আসবে? না না, আমি সেন্টারের সঙ্গে কথা বলছি। এত দূরে নার্স আমার চাই না, কাছাকাছি কেউ থাকলে পাঠাতে বলছি। প্লিজ ম্যাডাম, কাউকে ফোন করবেন না, আমার না এই কাজটা সত্যিই খুব দরকার। আসলে আমার স্বামী না খুব অসুস্থ, আর ওনাকে সুস্থ করে তুলতে আমাকে এই কাজটা করতেই হবে। প্লিজ। আমি কথা দিচ্ছি,
আমি একদিনও কামাই করব না। আমাকে একবার আপনারা কাজে রেখেই দেখুন না, কোনো ভুল হবে না। বেশ, কিন্তু একদিন কামাই করলে কিন্তু চাকরি থাকবে না, মাথায় রেখো। ওপরে এসো আমার সঙ্গে। দেখে